আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজও আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাস উপহার দেওয়ার জন্য। আজকের এই ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রে আজ তোমাদের সামনে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায়, বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, সপ্তম পরিচ্ছেদ। অধ্যায় তৃতীয়, পরিচ্ছেদ সপ্তম। আলোচনা করব উপসর্গ নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় উপসর্গ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপসর্গ কি? সাধারণত আমরা বুঝি উপসর্গ বলা হয় কোনো কিছুর পূর্ব লক্ষণকে। সাধারণ অর্থ আমরা বুঝি কোনো কিছুর পূর্ব লক্ষণকে বলা হয় উপসর্গ। কিন্তু ব্যাকরণের ভাষায় উপসর্গ, বাংলা ভাষায় এমন কতগুলি অব্যয় আছে, এমন কতগুলি শব্দাংশ আছে, এমন কতগুলি অব্যয় শব্দাংশ বাংলা ভাষায় আছে যেগুলো স্বাধীন পদ হিসাবে বাক্যে বা ভাষায় ব্যবহৃত হয় না। বাংলা ভাষায় এমন কতগুলো শব্দাংশ বা এমন কতগুলো অব্যয় সূচক শব্দ রয়েছে যা স্বাধীন হিসাবে বাংলা ভাষায় ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য কোনো শব্দের শুরুতে যদি ব্যবহার হয়ে একটা নতুন শব্দ গঠন করে, এটার নাম হচ্ছে উপসর্গ। তার মানে অন্য কোনো শব্দের শুরুতে এই উপসর্গগুলো ব্যবহৃত হয় এবং নতুন একটা শব্দ গঠন করে, এটি হচ্ছে উপসর্গের কাজ। উপসর্গের আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে, অনেকগুলো কাজ আছে যে শব্দের শুরুতে যখন এই উপসর্গগুলো ব্যবহৃত হয় তখন কি কি উপসর্গের কি কি কাজ করে, বাংলা ভাষার বা শব্দের কি কি কাজ উপসর্গের দ্বারা হয়, আমরা এগুলো দেখে নিই। এক, যখন আমরা কোনো শব্দের প্রথমে উপসর্গগুলো ব্যবহার করব তখন এটা নতুন অর্থ প্রদান করবে, নতুন অর্থবোধক শব্দ তৈরি হবে। এক, নতুন অর্থবোধক শব্দ হবে। দুই, উপসর্গের মাধ্যমে বা উপসর্গের সাহায্যে নতুন অর্থের পরিপূর্ণতা আসবে। অর্থাৎ যে কোনো শব্দের অর্থের পরিপূর্ণতা, সংক্ষেপে আমরা লিখে নিব অর্থের পরিপূর্ণতা। অর্থের পরিপূর্ণতা আসবে উপসর্গ ব্যবহারের মাধ্যমে। উপসর্গের আর কাজ কি? উপসর্গের মাধ্যমে অর্থের সম্প্রসারণ ঘটে। শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। উপসর্গের যে অব্যয়গুলো আছে তা শব্দের প্রথমে ব্যবহারের মাধ্যমে অর্থের সংকোচন ঘটে। অর্থের
সংকুচন ঘটে। কোনো কোনো ক্ষেত্রে অর্থের পরিবর্তন ঘটে। অর্থের পরিবর্তন ঘটে। পরিবর্তন আমরা আবার দেখে নিই উপসর্গে কি কাজ। উপসর্গ ব্যবহারের ফলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, অর্থের পরিপূর্ণতা আসে, অথবা অর্থের সম্প্রসারণ ঘটে, অথবা অর্থের সংকোচন ঘটে, অথবা অর্থের পরিবর্তন সাধিত হয়। এইগুলো হচ্ছে উপসর্গের কাজ। আমরা এক্সাম্পলের সাহায্যে এই বিষয়গুলো আজ আমরা উপলব্ধি করব, কিভাবে অর্থের সংকোচন ঘটে, কিভাবে অর্থের সম্প্রসারণ ঘটে, কিভাবে নতুন শব্দ গঠিত হয়। এই বিষয়গুলো আমরা এখন আমরা দেখব। যেমন দেখে নিই কীভাবে নতুন একটা শব্দ তৈরি হয়, কিভাবে অর্থের পরিবর্তন ঘটে, কিভাবে এটা আমরা একটু দেখে নিব। দেখো প্রথমে আমরা দেখি, আমরা একটা এক্সাম্পল দিই। হার, ধরে নেই হার, এটা একটা শব্দ। হার, হার একটা শব্দ লিখলাম আমরা। এই শব্দের শুরুতে আমরা উপসর্গ ব্যবহার করব, দেখব উপসর্গে কি কি কাজ করে। এই হার শব্দের আগে একটা উপসর্গ ব্যবহার করি আমরা, প্র, তখন অর্থ কি দাঁড়াইবে? প্রহার। প্রহার। এমনি হার শব্দের অর্থ আমরা জানি কোনো কিছুতে পরাজিত হওয়া। এমনি হার শব্দের অর্থ আমরা বুঝি পরাজিত হওয়া, কিন্তু তার আগে উপসর্গটা ব্যবহার করার কারণে এটা হয়ে গেল প্রহার, মানে তাকে মারধর করা, আঘাত করা। তাহলে অর্থ কি হয়ে গেল? নতুন অর্থ তৈরি হয়ে গেল, এখানে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়ে গেল। আবার আরো আমরা দেখি, হার শব্দের আগে যদি আমরা পরি উপসর্গটা নিযুক্ত করি, পরি, তাহলে কি দাঁড়াবে? পরিহার। পরিহার মানে কি? পরিত্যাগ করা। শব্দ পরি উপসর্গটা যোগ করার কারণে অর্থের পরিবর্তন হয়ে গেল। যেখানে শুধু ছিল হার মানে পরাজিত হওয়া, পরিহার শব্দের অর্থ হয়ে গেল নতুন একটা শব্দের অর্থ তৈরি হয়ে গেল। পরিহার মানে পরিত্যাগ করা, পরিত্যাজ্য যেটাকে বলা হয়। ঠিক তদ্রূপ আরো আমরা দেখি, হার শব্দের আগে যদি আমরা বাংলা উপসর্গ আ এবং সংস্কৃত উপসর্গ আটা আমরা ব্যবহার করি, তখন অর্থ কি হয়ে গেল? আহার। দুইটা একত্রিত করলে কি হয়? আহার। আহার যদি হয় তাহার অর্থ কি? খাবার, খাদ্য। কোথায় হার আর উপসর্গ যোগ করার কারণে এখন এটা আহার হয়ে গেল, এটা খাবার হয়ে গেল, খাদ্য হয়ে গেল, এমন একটা অর্থ ধারণ করলো। নতুন একটা অর্থ কি করলো সেখানে যুক্ত হয়ে গেল, নতুন একটা অর্থ তৈরি হয়ে গেল। এইভাবে আমরা উপসর্গের মাধ্যমে কি করতে পারি? নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, তারপর নতুন অর্থের সম্প্রসারণ করে। আমরা অর্থের সম্প্রসারণটা কিভাবে ঘটে, অর্থের সংকোচনটা কিভাবে ঘটে, আমরা এটা একটু এখন দেখব। যেমন আমরা ধরে নিই কাজ, আমরা লিখলাম কাজ। এখন এই কাজ শব্দের আগে যদি আমি একটা উপসর্গ যোগ করে নিই, ও, কাজ বলতে যে কোন ধরনের কাজকেই বোঝায়, কিন্তু ও ব্যবহার করার কারণে অকাজ। অকাজ বললেই আমাদের মাইন্ডে একটা বিষয় চলে আসে, অকাজ বলা হয় একদম নিন্দনীয় কাজকে, যেটাকে কাজের সংকোচন হয়ে গেল, আগের অর্থটা একটু সংকুচিত হয়ে গেল, ছোট্ট কাজ, অকাজ। ওই অকাজ নিয়ে সারাদিন তুমি ঘরে বসে থাকো, মানে ছোট্ট ছোট্ট কাজকে বলা হয় অকাজ। নিন্দনীয় অর্থে ও ব্যবহার করার কারণে কি হয়ে গেল? এই অর্থের সংকোচন ঘটে গেল। এখন দেখি আমরা অর্থের সম্প্রসারণ কিভাবে ঘটে, এটাও আমরা দেখব। যেমন পূর্ণ, একটা শব্দ লিখলাম আমি, পূর্ণ। এই পূর্ণ শব্দের আগে যদি আমি পরি একটা উপসর্গ ব্যবহার করি, পরি, পূর্ণ অর্থ কোনো জিনিস পুরোপুরি হওয়া,
কিন্তু তার আগে যদি পরি উপসর্গটা যোগ করে নেই, পরিপূর্ণ, তার অর্থ লিখে কানায় কানায় ভরপুর হওয়া, কানায় কানায় পরিপূর্ণ হওয়া, কানায় কানায় অর্থাৎ তিল ধারণের, অর্থাৎ যেটাকে বলা হয় সামান্য পরিমাণ স্থান পর্যন্ত নাই। তার মানে এই পূর্ণ শব্দটা এই পরি উপসর্গের কারণে কি হয়ে গেল, অর্থটা সম্প্রসারিত হলো। তাহলে আমরা বুঝলাম এই উপসর্গের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, অর্থের সংকোচন ঘটে, অর্থের সম্প্রসারণ ঘটে, তারপরে অর্থের পরিবর্তনও ঘটে, একটি অর্থের চেয়ে আরেকটি অর্থ হয়ে যায় এই উপসর্গের মাধ্যমে। তাহলে এই উপসর্গটা বাংলা ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উপসর্গ বাংলা ভাষায় উপসর্গ মূলত তিন প্রকার। উপসর্গ কয় প্রকার? উপসর্গ তিন প্রকার। উপসর্গ তিন প্রকার। এক, বাংলা উপসর্গ। দুই, সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ। সংস্কৃত অথবা তৎসম, যেটা পারি আমরা লিখব তৎসম উপসর্গ। তিন, বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ আমাদের তোমাদের পাঠ্য বই অনুযায়ী বাংলা উপসর্গ আছে 21টা। 21টা উপসর্গ আছে বাংলায়। বাংলা উপসর্গ 21টা, তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টা, আর বিদেশি উপসর্গের কোনো নির্দিষ্ট পরিসংখ্যা নাই। তার মানে বাংলা উপসর্গ কয়টা লিখে বাংলা নিয়ে আমরা 21, আর তৎসম হলো 20। এগুলো কিন্তু অবজেক্টিভের প্রশ্ন, যে বাংলা উপসর্গ কয়টি, তৎসম উপসর্গ কয়টি, এগুলো তোমাদের অবজেক্টিভের প্রশ্ন। অথবা এভাবেও আসতে পারে যে বাংলা এবং তৎসম উপসর্গ মিলিয়ে কয়টি, মিলিয়ে হচ্ছে 41টি। হ্যাঁ, এগুলো তোমাদের মনে রাখতে হবে যে বাংলা উপসর্গ 21টা, তৎসম উপসর্গ 20টা, কিন্তু বিদেশি উপসর্গের নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নাই। এখন দেখি আমরা বাংলা উপসর্গগুলো কি, এগুলো আমরা একটু দেখে নিই। তোমাদের পাঠ্য বইয়ের ভালো করে যদি তোমরা খেয়াল করো তাহলে 72 পৃষ্ঠায় তোমরা এই বিষয়গুলো পাবে তোমাদের পাঠ্য বইয়ে। যে বাংলা উপসর্গ মোট 21টি। অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, ভি, ভর, রাম, স, সু, সা, হা। এগুলো হলো এই 21টা হচ্ছে বাংলা উপসর্গ। ঠিক তদ্রুপ সংস্কৃত উপসর্গ আছে 20টা, আর বিদেশি উপসর্গের কে নাই, কোনো পরিসংখ্যান নাই। তোমরা পাঠ্য বইগুলো খুললেই তোমরা এই বিষয়টা পেয়ে যাবে। এখানে একটা বিষয় তোমাদের কাছে পরিষ্কার করা দরকার, উপসর্গগুলো আমি কয়েকটি উপসর্গ তোমাদের সামনে আলোচনা করব। তারপরে কয়েকটি উপসর্গের মধ্যে আমি একটা বিষয় তোমাদের কাছে পরিষ্কার করব। উপসর্গ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ একটি কথা আছে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব বিষয়ে সব জায়গায় এই কথাগুলো এই কথাটি বা বিভিন্ন প্রশ্নে এই কথাটি থাকে, যে উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, তবে অর্থ দ্রুতকতা আছে। এটা কি? এই কথা তোমাদের পাঠ্য বইও আছে। উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, তবে অর্থদ্যোতকতা আছে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে কতগুলি এক্সাম্পল আমরা দেখেছি। এক্সাম্পলে কি দেখলাম, যে উপসর্গ, যে এই যে খাঁটি বাংলা উপসর্গ 21টা, সংস্কৃত তো 20টা উপসর্গ আছে। এই উপসর্গগুলো যেমন একটা হচ্ছে অ, হ্যাঁ, একটা হচ্ছে অঘা, অজ, বলতে পারো এই উপসর্গের কোনো নিজস্ব কোনো অর্থ আছে? ওরও কোনো অর্থ আছে? এটা জাস্ট শুধুমাত্র একটা, হ্যাঁ, শুধুমাত্র ওই অ উপসর্গটা একটা বর্ণ। অঘা কোনো অর্থ নাই, অজ অর্থ নাই, অর্থাৎ নির্দিষ্ট কোনো অর্থ এই উপসর্গের নাই। এই জন্য বলা হয় উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নাই। কিন্তু এই উপসর্গগুলো যখন অন্য শব্দের শুরুতে বসে, তখন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, নতুন অর্থ তৈরি করে, নতুন শব্দ গঠন করে, অর্থের সম্প্রসারণ ঘটে, অর্থের সংকোচন ঘটায়। এটাকেই বলা হয়েছে অর্থদ্যোতকতা আছে। বিষয়টা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তবে অর্থদ্যোতকতা আছে। তার মানে সেই উপসর্গগুলো অন্য শব্দের শুরুতে বসলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, নতুন শব্দ তৈরি হয়, অর্থের সম্প্রসারণ ঘটে, অর্থের সংকোচন ঘটে। এই কথাটাই এই অংশে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা কয়েকটি উপসর্গ নিয়ে সংক্ষেপে আমরা একটু দেখে নিব। খাঁটি বাংলা উপসর্গের প্রথম উপসর্গটাই হচ্ছে অ। এই অ উপসর্গের যে কত ব্যবহার, আমরা সবগুলো এক একটা আমি কথা করে শব্দ আমরা বোর্ডে রেখে নিই, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, লিখে নিই। যেমন একটা রাখলাম অকাজ, একটা লিখি অজানা, একটা লিখবো অঝোর। দেখো, অকাজ উপসর্গ হচ্ছে অ, অজানা উপসর্গ হচ্ছে অ, অঝোর উপসর্গ হচ্ছে অ। কাজ, জানা, ঝোর, এই তিনটা শব্দের প্রথম বর্ণটাই একটা উপসর্গ অ, কিন্তু তিনটার অর্থ কিন্তু এক নয়, এক একটা এক এক অর্থ ধারণ করেছে। এই তিনটা ও, তার মানে এই অ নির্দিষ্ট কোনো অর্থ নেই, বরং অন্য শব্দের শুরুতে বসতে পারে যে নতুন অর্থ তৈরি করে, তা আমরা দেখব। অকাজ তার মানে ছোট কাজ, নিন্দনীয় কাজ। অজানা, এই অ উপসর্গ ব্যবহার করে এখানে অর্থ হয়ে গেছে জানার অভাব। অজানা, এখানে ওটা অভাব অর্থে ধারণ করেছে। এখানে ওটা অর্থ ধারণ করেছে নিন্দনীয় অর্থে বা ছোট অর্থে। এটা নিন্দনীয় অথবা ছোট অর্থে। আর অজানা ব্যবহার করা হয়েছে অভাব অর্থে। অভাব, অজানা, জানার অভাব, এখানে ওটা অভাব অর্থে। অঝড়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অঝড় দ্বারায় বৃষ্টি হয়ে গেল। অঝড় দ্বারা মানে অবিরত দ্বারায়। এখানে এই ঝড় শব্দের আগে ব্যবহৃত হয়, অর্থ হয়ে গেল অবিরত, হ্যাঁ, বা ক্রমাগত ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এক একটা শব্দের প্রথমে এই উপসর্গটা এক এক জায়গায় এক এক ধরনের অর্থ সে কি করেছে, দিয়েছে। তাহলে আমরা সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব আমরা আরেকটা শব্দ অজ, আরেকটা উপসর্গ আমরা দেখব অজ। উপসর্গটা ব্যবহার আমরা দেখি। যেমন সে অজপাড়ায় বাস করে, সে অজপাড়া গাঁয়ে বাস করে। এখানে অর্থ কি দাঁড়াইলো? সে অজপাড়া গায়ে বাস করে। এখানে কি অর্থ দিল? অজপাড়া গা, এই পাড়া আমরা বুঝি, পাড়া গ্রামের নির্দিষ্ট একটা ছোট্ট ছোট অংশকে বলা হয় পাড়া। গা তো গ্রামের একটা পাড়া, পাড়ার মাঝে অজপাড়া গায়ে বাস করে। এখানে অর্থটা কি দাঁড়াইলো? বলে এমন একটা গ্রাম, যে গ্রামটা কেউ চিনে না, কেউ জানে না। এখানে একটা গ্রাম আছে, একবারে অপরিচিত এবং যোগাযোগ বঞ্চিত,
যেটাকে বলা হয় যোগাযোগ বঞ্চিত, অপরিচিত এমন একটি প্লেস। এই প্লেসটাই হচ্ছে অজপাড়াগা। তো এই পাড়াগায়ের আগে অজ উপসর্গটা ব্যবহার করে পাড়াগাটা কী করে নিল, একটু এটাকে আমরা বলবো যে অপরিচিত হিসাবে, এটা এক ধরনের নিন্দনীয় শব্দ হিসাবে অজ উপসর্গের ব্যবহার করা হয়েছে। এখানে নিন্দনীয় বিষয়টা, অর্থাৎ পাড়াগায়ের একদম অপরিচিত, নিন্দনীয় এমন একটা অর্থ সে অজ উপসর্গের মাধ্যমে এখানে ব্যবহৃত হয়েছে। তারপরে আমরা আরও দেখতে পারি আরও কিছু উপসর্গ আছে, যেমন ধরো একটা উপসর্গ, যেমন আমি তোমাদের উদাহরণ সহ লিখে দিই। যেমন আখাড়া, কারা, আখাড়া। যেমন একটি কথা আছে, বিকার সাল কারার আকারা। এই যে কারার আকারা, কারা বলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন, যেটাকে যে চাউলের ভিতরে যে দানের, যেটাকে সুসা বলা হয়, বা দানের যে গুঁড়াগুলো আছে তাকে, এগুলো যখন পরিষ্কার করা হয় এটাকে বলা হয় কারা চাল। আর আকারা চাল যদি পরিষ্কার না হয়, সেখানে এই আটা এসে কি বোঝালো, যে কারা চালটা আগে ব্যবহার করে, উপসর্গ ব্যবহার করে এই মানে একটা বিষয় বোঝালো যে কারা হয় নাই বা কারার অভাব আছে। এখানে উপসর্গটা অভাব অর্থ ধারণ করেছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, কারা অভাব, এই উপসর্গটা অভাব অর্থ ধারণ করেছে এখানে। এই জন্য আমরা দেখে নিই ভালো করে, এই উপসর্গটা এখানে কোন অর্থে, অভাব অর্থে। এই জন্য আমরা বাস্তবে শব্দটা উপলব্ধি করে আমরা তখন খেয়াল করব যে উপসর্গটা কোন অর্থ এখানে দিয়েছে। এরকম আরও অনেক আছে। যেমন ধরো একটা উপসর্গ আছে উনো। আমরা উনো শব্দ, উনো উপসর্গটা প্রায় ব্যবহার করি। যেমন বললাম 29, বললাম 29। এই এখানে উপসর্গ 30 তো আমরা চিনি, 30 হচ্ছে একটা সংখ্যা, এই হলো 30, আর 30-এর আগের সংখ্যাটাই হচ্ছে 29। 30-এর আগের সংখ্যাটা কি 29, তার মানে 30-এর চাইতে একটু কম। এই উনোটা কম অর্থ দিয়েছে এখানে, উনোটা কি কম অর্থ দিয়েছে, 30-এর চাইতে একটু কম। এই উনো অর্থটা 30-এর কম, এই 30-এর কম বোঝানোর জন্য 29, 49, 59, 59 এরকম উনো শব্দটা ব্যবহার করা হয়, হ্যাঁ, কম অর্থ দেওয়ার জন্য। এভাবে আমরা অনেকগুলো উপসর্গ, আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা পাঠ্য বইটা খুলে অধ্যায় 3 বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ 7 অধ্যায়ের উপসর্গ অংশটা ভালো করে তোমরা পড়ে নিও। সর্বশেষে একটু কথা বলি যে বাংলা ভাষায় উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ আছে 21টা, এবং তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ আছে 20টা। এই তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ, এই দুইটার মাঝে 4টা উপসর্গ আছে, যে 4টা উপসর্গ খাঁটি বাংলাতেও আছে, এই 4টা উপসর্গ তৎসম বা সংস্কৃততেও আছে। এটা আমরা একটু দেখে নিব। আ, সু, বি, নি, এই 4টা। আ, সু, বি, নি, আ, সু, বি, নি, এই 4টা উপসর্গ খাঁটি বাংলাতেও আছে, এই 4টা উপসর্গ তৎসম আছে। এটা তোমাদের অবজেক্টিভের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা শিখে নিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বল্প সময়ে তোমাদের উদ্দেশ্যে আমি চেষ্টা করেছি যে উপসর্গের উপরে কিছু আলোচনা বা আজকের পাঠ তুলে ধরার জন্য চেষ্টা করেছি। আশা করি তোমরা এই পাঠটি মনোযোগ সহকারে শুনলে উপকৃত হবে এবং তোমরা বাসায় থেকে ভালো করে লেখাপড়ায় মনোযোগী হও। এখন বাহিরে কম তোমরা যাতায়াত করবে এবং মাস্ক ব্যবহার করবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকো সবাই। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।